আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে পড়াবো হচ্ছে এইচএসসি 22 বেসিক যে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট আছে, সেকেন্ড উইকের যে আমাদের অ্যাসাইনমেন্ট সেটা তাপগতিবিদ্যা থেকে দেওয়া হয়েছে। এই সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্ট এই পুরোটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমি আমার যে পুরা লেকচারটা, এই লেকচারের মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে দিব, তার অল্টারনেটিভ ওয়ে থাকলে সেগুলোও বলে দিব এবং পাশাপাশি বেসিক কথা বলে আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। আমি খুব ইলাবোরেটলি বলবো না, যেহেতু ইলাবোরেটলি আমাদের রেগুলার একাডেমিক ক্লাসগুলোতে বলা হয়। রেগুলার ক্লাসগুলোতে যারা ক্লাস করছো তারা অলরেডি জানো। আর এমনিতেই হচ্ছে এখানে আমরা মেইন পয়েন্টগুলো নোট ডাউন করব, দেন কীভাবে সলভ করতে হবে সেই প্রসেসটা আমরা বলে দিব। তো আশা করি ফার্স্ট টু লাস্ট থাকলে আমাদের সমস্যা হবে না। তো আমরা এখানে সূত্র বলার ক্ষেত্রে শুধুমাত্র এই প্রবলেমগুলো সলভ করার জন্য যতটুকু জানা দরকার সেগুলো নিয়ে কথা বলবো, এর বাইরে আমরা আর কোনো কথাবার্তা বলবো না। তো তোমরা অ্যাকচুয়ালি যদি তাকাই দেখো, আমাদের এখানে যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টে অ্যাকচুয়ালি তোমার একটা গ্রাফ দেওয়া আছে, এরপর অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। তো এক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়ার আগে বড় লম্বা একটা কথাবার্তা লিখছে, এটা পড়ার পর আমরা দেখবো অ্যাকচুয়ালি আনসার করার জন্য এটা কোনো কাজে লাগে না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা নিয়ে মাথা ঘামাইতে সলভ করতে পারতেছে না। তো আমরা দেখি এখানে কি বলতে চাইছে, আমরা পুরো জিনিসটা একটু ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করি। তো অ্যাকচুয়ালি এটা আমাদের আনসারের ক্ষেত্রে খুব একটা ইফেক্ট করবে না, তাও আমরা যেহেতু দিছে না পড়লে তারা রাগ করবে না। তো আসো আমরা পড়ে ফেলি। তো এখানে যা বলা আছে বাংলার মতো রিডিং পড়ি। শক্তির রূপান্তরের সময় সবসময় তাপ উৎপন্ন হয়। আপনারা না বললো এটা আমরা জানতাম। একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে বলা আছে যা আদর্শ গ্যাস নাও হতে পারে। কি জোস করে বলছে, মানে আদর্শ গ্যাস হইতেও পারে নাও হইতে পারে। সবচেয়ে বড় সুবিধা, তোমার মাথায় এখন একটা গেম খেলতেছে, যাই হোক আমার কোনো সমস্যা নাই। তারা তো আমাকে বলে নাই আদর্শ হইতেই হবে, তারা আমাকে বলে নাই বাস্তব হইতেই হবে, তারা আমাকে বলছে আদর্শ নাও হতে পারে। দ্যাট মিনস হোয়াট এভার, নো প্রবলেম। একটি ঘর্ষণবিহীন পিস্টন বিশিষ্ট, ঘর্ষণহীন, কোনো ঘর্ষণ নাই, পিস্টন আছে, পিস্টন বিশিষ্ট তাপ সুপরিবাহী, তাপ অনেক বেশি পরিবাহিত হইতে পারে ধাতব পাত্রের মাঝে আবদ্ধ করা হলো। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ধাতব পাত্র। এই যে আমাদের ধাতব পাত্রটা আছে, এই ধাতব পাত্রটা হচ্ছে আমাদের তাপের সুপরিবাহী। কিছু নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে এই ধাতব পাত্রে আবদ্ধ করা হয়েছে একটা পিস্টনের মাধ্যমে। একটা পিস্টনের মাধ্যমে আমরা এটাকে আবদ্ধ করছি, এটাই হচ্ছে আমাদের সেই পিস্টনটা। এই যে এখানে আমাদের গ্যাসগুলো আছে, এদেরকে আমি আবদ্ধ করছি, তারা বলে দিছে এভাবে আবদ্ধ করা হয়েছে। তো এটা হচ্ছে তাপ সুপরিবাহী, এটা একটা ধাতুর তৈরি পাত্র, আবদ্ধ করা হলো। গ্যাসের আয়তন পিস্টন নড়াচড়ার ফলে পরিবর্তন হয়ে যায়। দ্যাট মিনস এই পিস্টনটাকে তুমি মুভমেন্ট করতে পারবা। তুমি যদি পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দাও, অ্যাকচুয়ালি পিস্টনটা মনে করো জাস্ট লাইক এই জায়গায় চলে আসলো, তাহলে গ্যাসগুলো সংকুচিত হলো। তাহলে বর্তমানে গ্যাসের আয়তন যা, এখানে কিন্তু তা না। এর মানে আমরা চাইলে গ্যাসের আয়তনগুলো পিস্টনের মুভমেন্টের মাধ্যমে পরিবর্তন করতে পারি। ওকে, দেন নাড়াচড়ার ফলে পিস্টনটা নাড়াচড়ার ফলে পরিবর্তন করা যায় এবং ধাতব দেয়াল থাকায় বাহিরের সাথে তাপের আদান প্রদান করে গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করা যায়। এর মানে যেহেতু এটা ধাতুর তৈরি, ধাতব পাত্র, পরিবেশের সাথে গ্যাসের ভিতরের অবস্থা আর বাইরের অবস্থা তো সেম না। কিন্তু ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা যদি পার্থক্য থাকে, তাপের ধর্মই হচ্ছে সে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। এর মানে এখানে একটা তাপের আদান প্রদান হবে যদি তাপমাত্রার পার্থক্য থাকে। ওকে, এটা ইজিলি হইতে পারবে, তার উপর হচ্ছে এটা ধাতব পাত্র। এবার বললো এখানে একটি গ্যাসের চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে, চক্রাকার মানে কি, চক্রাকার এই জিনিসটা একটু বুঝতে হবে। চক্রাকার পরিবর্তন, চক্রাকার মিনস হচ্ছে আমরা যেখান থেকে স্টার্ট করলাম এক্স্যাক্টলি সেই পজিশন আবার আমরা রিটার্ন করব। মানে মনে করো আমি এই পিস্টনটাকে এখানে নিয়ে গেলাম একভাবে, এরপর এখানে নিয়ে গেলাম আরেকভাবে, এরপর আগের অবস্থায় নিয়ে গেলাম আরেকভাবে। এর মানে দেখো, যেমন ফর এক্সাম্পল আমি এখানে 3টা ধাপ অবলম্বন করছি। প্রথমে একরকমভাবে কাজ চালাইছি, এরপর আরেক রকমভাবে কাজ চালাইছি, এরপর আরেক রকমভাবে কাজ চালাইছি। তাহলে এরকম যে আমি এখান থেকে স্টার্ট করে যেখানেই নিই না কেন তাকে ফাইনালি আমি আবার এখানে রিটার্ন করলাম। এই যে নিয়ে গিয়ে আবার আগের জায়গায় রিটার্ন করা, এটাকে বলা হয় চক্রাকার। ওকে,
চক্রাকার পরিবর্তন। তুমি এখানে অলরেডি দেখবে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এর মানে সে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা আরম্ভ করে সে এটা চক্রাকারে মুভমেন্ট করছে। পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র, এই যে দেখো এইদিকে আমাদের চাপ দেওয়া আছে প্রেশার, এইদিকে ভলিউম দেওয়া আছে, আমাদের এদিকে ভলিউম দেওয়া আছে, আয়তন লেখচিত্র দেখানো হয়েছে। এই যে আমরা দেখতেছি, এই যে এটার কথা বলছে, এটা লিখে তারপর তোমার প্রশ্ন এটা লিখছে দেখানো হলো, এবং তিনটি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা চিত্র উল্লেখ করা হলো। এই তিনটি অবস্থান দেখো, তিনটি অবস্থান কি কি, এ একটা অবস্থান, এ আরেকটা অবস্থান, এ আরেকটা অবস্থান, এই তিনটা অবস্থানের জন্য তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হয়েছে বলে তারা বলে দিয়েছে। কিন্তু চিত্রের মধ্যে আমরা দেখতেছি শুধুমাত্র তাপমাত্রা একটাই দেওয়া আছে T3, বাকিগুলো দেওয়া নাই। তাহলে বুঝতে পারতেছি এই পজিশনটা T3, বাকিগুলো আমরা জানি না, এর মানে এই নয় যে দেওয়া নাই। তো আসলে এখানে যা পড়ছি তা আমার মাথায় থাকলো, দেন আমার যদি প্রয়োজন হয় আমরা ইউজ করব, তবে আপাতত আমাদের এটার কোনো প্রয়োজন নাই। তো আমরা আসি, তাহলে এবার চিত্রটাকে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, চিত্রটাকে আমাদের মতো করে সাজাইতে হবে। তো অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা যে কাজটা করবা, অ্যাসাইনমেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটা করে না, এই কাজটা করে না। সলভ করার আগে তোমাকে চিত্রটাকে সাজাইতে হবে। ভাই কীভাবে চিত্র সাজাবো, দেখো আমি সাজিয়ে দেখাই। এই যে আমার চিত্রটা, তাকে তুমি প্রপারলি অ্যানালাইসিস করবা, এইদিকে তুমি চিত্রটা আঁকতে হবে, তোমাকে অবশ্যই আঁকতে হবে। কেন আঁকতে হবে, কারণ এখানে যে চিত্র আছে এই চিত্র দিয়ে ম্যাথ করা যাবে না। আমি আবার বলতেছি, অনেকেই তোমাদেরকে বলবে না চিত্র আঁকতে হবে, আমি বারবার বলতেছি চিত্র আঁকতেই হবে শুরুতেই, মানে ক খ গ ঘ পরের কথা, আগে চিত্রটা আঁকতে হবে সুন্দর করে, তারপর যে তুমি ক খ গ ঘ করবা। তাহলে চিত্রটা আঁকবা কেন, কারণ হচ্ছে আমি চিত্রটার মধ্যে অনেকগুলো জিনিস চিহ্নিত করব, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, সুন্দর করে সাজায় লিখতে হবে। তো তুমি এখানে ম্যাথ করার সময় লিখলা T2, ম্যাথ করার সময় লিখলা T1, কিন্তু তোমার চিত্রের মধ্যে T1 T2 নাই। তাহলে তুমি কোনটাকে কী ধরছো, কীভাবে ধরছো, তুমি ম্যাথ করার সময় ধরবা P1 P2 B1 B2, এগুলো কই? তুমি ম্যাথ করার সময় লিখবে ABC, সেগুলো কই? তাহলে চিত্রটা আমাকে দেখে, ওই চিত্র থেকে দেখে দেখে আমি ম্যাথ করব। তাহলে আসো তোমাদের সুবিধার্থে আগে আমি চিত্রটা বড় করে আঁকি, দেন এখানে দেখাবো। তো মেইন কথা হচ্ছে তাদের যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এরকম, তাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে এরকম, যে এখানে আমাদের T3 আছে, এদিকে আমাদের প্রেশার, এদিকে হচ্ছে আমাদের ভলিউম। একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা একটা একটা করে দেখি। প্রথম কথা হচ্ছে তুমি দেখো, আমি একটা লাইন দেখি, ভাই এই লাইনের ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমি যদি চিন্তা করে দেখি এই লাইনের ক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট এ আরেকটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের জন্য নিশ্চয়ই দুইটা প্রেশার আছে না? এই যে, তাহলে আমরা একটা কাজ করি, সিলেক্ট করে ফেলবো এই লাইনটাকে এভাবে বর্ধিত করে, এখানে একটা প্রেশার আছে, এখানে আমাদের একটা প্রেশার আছে, সরি এদিকে হচ্ছে আমাদের ভলিউম, এদিকে হচ্ছে প্রেশার, পি ভার্সেস বি। তাহলে আমাদের এখানে একটা প্রেশার আছে, এখানে একটা প্রেশার আছে, আর তো কোনো প্রেশার নাই। আমি নিজের মতো করে দেখো, এগুলো কিন্তু দেওয়া নাই, আমি নিজের মতো করে নামকরণ করব। আমি নামকরণ করলাম, এখানকার প্রেশারটা হচ্ছে P1, দ্যাট মিনস এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে প্রেশার হচ্ছে P1, আর এখানে প্রেশার হচ্ছে P2, দ্যাট মিনস এই বিন্দুতে প্রেশার হচ্ছে P2। এবার আসো আমি ভলিউমের দিকে তাকাই, ভলিউমের দিকে তাকালে দেখবো, এই লাইনের দিকে তুমি তাকালে দেখবা দুই জায়গায় দুইটা পিক পয়েন্ট আছে, এই পয়েন্টে একটা ভলিউম থাকে, এই পয়েন্টে একটা ভলিউম থাকে। এটাকে আমি নাম দিলাম ভলিউম 1, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ভলিউম 2। কেউ আবার এই কাজটা করিও না ভাই, এখানে B2 আছে, এখানে T3, দুনিয়া যেখানে যাক, আমাদের বেসিক ক্লিয়ার থাকলে হবে। আমি আমার মতো করে ধরতেছি, আমার ভলিউম দুইটা, একটাকে 1 আর একটাকে 2, প্রেশার দুইটা, একটাকে 1 আর একটাকে 2 নামকরণ করলাম। খেয়াল করে দেখো, এই পয়েন্টের ভলিউমটাকে আমি B1 নাম দিলাম, প্রেশারটাকে P1 নাম দিলাম। এই পয়েন্টের প্রেশারটা P2, ভলিউমটা V1। এই পয়েন্টের প্রেশার হচ্ছে P1, ভলিউম V2, দ্যাট মিনস প্রেশার ভলিউম আমার দেওয়া শেষ। এবার আসি টেম্পারেচারের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে আমার T3। তাহলে দেখো ওরা T3 দিছে, এখানে একটু ভালো করে খেয়াল করো, তুমি কোয়েশ্চেনের দিকে তাকালে দেখবা T1 থেকে T2 অংশে কাজ কত। এবার বলছে T1 থেকে T2-তে উন্নতির ফলে কী হয়, মানে এক কথায় কোনো একটা জিনিস শুরুতে হয় এভাবে 1 2 3, ঠিক কি না? তাহলে টেম্পারেচার এখানে তিনটা আছে, T1 T2 T3। তাহলে আমি কি করব, প্রাথমিক অবস্থায় যেখানে ছিল সেটা হচ্ছে T1, এরপরে যেখানে ছিল সেটা হচ্ছে T2, এরপরে যেখানে ছিল সেটা হচ্ছে T3। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো জানি না এটা কি হচ্ছে, মানে T1 কোথায়, T2 কোথায়, T3 কোথায় আমি জানি না। তবে আমি তোমাকে বলি, এখানে ওরা বলে দিচ্ছে চক্রাকার পরিবর্তন এবং তিনটা তাপমাত্রা। আমি যদি এখানে এরকম একটা আঁকি, এখানে যদি এরকম একটা আঁকি, এখানে এরকম একটা মনে করো আমি অঙ্কন করলাম, যদি এরকম একটা অঙ্কন করি তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু একটা চক্রাকার। এই চক্রাকারের মধ্যে আমি বলতে পারি এটা মনে করো আমার T1, এটা মনে করো T2, এটা মনে করো T3। এখন আমি যে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, কেমনে বুঝবো? এই যে সিম্পল একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়,
মানে T1 থেকে আমি T2-তে গেছি, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়। T2 থেকে T3-তে গেছি, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়। T3 থেকে T1-এ গেছি। দ্যাট মিনস তুমি এবার তাকায় দেখো আমার অ্যারো চিহ্ন অনুযায়ী আমার কি হয়, আমাদের কোনো একটা বস্তু এখানে যেহেতু 3টা টেম্পারেচার দেওয়া আছে, প্রথমে সে T1 থেকে T2-তে যাবে, T2 থেকে T3-তে যাবে, T3 থেকে আবার T1-এ ব্যাক করবে। কারণ বলে দিছে এটা চক্রাকার, এটা বলে দিছে এটা কি চক্রাকার। চক্রাকার মানে হচ্ছে লাস্ট স্টেজটা ফার্স্ট স্টেজের সাথে মিলিত হবে। ওই যে আমরা বললাম এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার আগের জায়গায় রিটার্ন করলো, এভাবে সিরিয়াল। তাহলে একটু এবার তুমি দেখবা এখানে ওরা অ্যারো চিহ্ন দিয়ে দিছে, অ্যারো চিহ্নগুলো তারা দিয়ে দিছে। অ্যারো চিহ্ন যদি তারা দিয়ে দেয়, এবার অ্যারো চিহ্ন তুমি চিন্তা করো, তুমি T3টা জানো, T3 থেকে কোথায় যাবে, T3 থেকে T1-এ যাবে। এই দেখো T3 থেকে এই লাইন বরাবর অ্যারো চিহ্ন দেওয়া আছে এইদিকে। এই কথাটার মিনিং কি, এই কথাটার মিনিং হচ্ছে T3 থেকে কোথাও যাচ্ছে, T3 থেকে কোথাও যাচ্ছে। T3 থেকে যে পয়েন্টে যায় তার নাম কি T1। হোপফুলি দিস ইজ আওয়ার T1। আশা করি বুঝতে পারছো, আন্দাজে ধরলে হবে না, বুঝে শুনে ধরতে হবে। অনেকে বলবে এখানে B1 আছে, এখানে P1 আছে, এখানে T1 ধরে বলো, দূর মিয়া, বুঝতে হবে ব্যাপারগুলো। এগুলো হচ্ছে যেমন আমরা বিশেষ করে যেমন তোমাদের এই ম্যাথে কোনো ডেটা দেওয়া নেই যে তাপমাত্রা টেম্পারেচার T1 T2 আন্দাজে এমনিতে দেওয়া আছে, যার কারণে এখানে ম্যাথ করতে গেলে দেখবে যে তোমার ম্যাথটাকে জাস্ট ওই ম্যাথমেটিক্যালি রেখে দিতে হচ্ছে ফর্মুলার মতো করে, কিন্তু কোনো ডিজিট বসানো লাগতেছে না। ডিজিট বসালে ম্যাথটা সুন্দর হয়। আর আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সাম দিই তখন দেখা যায় আমাদের ম্যাথগুলো এরকম থাকে। আর বিশেষ করে যে এই গ্যাসের ব্যাপারগুলো তো আমি নিজে মেকানিক্যাল থেকে গ্র্যাজুয়েট করা, আমাদের তো এগুলো নিয়ে প্রচুর অ্যানালাইসিস করতে হয়। সো তোমাদেরকে বলতে গেলে এগুলো নিয়ে অনেক কিছু বলা যাবে, বাট আমরা সংক্ষিপ্তভাবে বলবো। এটা হচ্ছে T1। দেন ইউ নিড টু ফলো নেক্সট স্টেপ। এখন তুমি T1 জেনে গেছো, আর অলরেডি তুমি বলতে পারবো এটা যেহেতু T1, এটা যেহেতু T3, আর একটা তো T2 হবেই না, ওইভাবে বলবো না। আমি এখান থেকে দেখি এই লাইনটা গেছে কোথায়, উপরের দিকে। এই যে এই লাইনটা গেছে কোথায়, উপরের দিকে। উপরের দিকে T1 থেকে কোথায় যায়, T1 থেকে T2-তে যায়। এরপর এই লাইনটা গেছে দেখো এই দিকে, দেখো তো T2 থেকে কোথায় যায়, T2 থেকে T3-তে যায়। এই যে T2 থেকে T3-তে যায়, গেছে কিনা দেখো তো। এই যে T1 থেকে T2, T2 থেকে T3, T3 থেকে T1। দ্যাট মিনস টেম্পারেচার দেওয়া শেষ, প্রেশার দেওয়া শেষ। এবার হচ্ছে আমাকে পয়েন্টগুলোর নামকরণ করতে হবে। পয়েন্টের নামকরণ মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি কোনো একটা জায়গায় বলবো এটা ক্ষেত্রফল, কারণ আমরা জানি এখানে গ্রাফের ক্ষেত্রফলটা কৃত কাজ নির্দেশ করে। তাহলে আমাদের ক্ষেত্রফল কার ক্ষেত্রফল আন্দাজে বলতে পারবো না, নামকরণ করব। যেমন দেখো আমরা নামকরণ ইচ্ছা মতো করতে পারি। ফর এক্সাম্পল আমি 1 থেকে শুরু করি, এটাকে নাম দিলাম A বিন্দু, 2টাকে নাম দিলাম B বিন্দু, এটাকে নাম দিলাম C বিন্দু। একইভাবে আমার নিচেও লাগবে, তাহলে C বিন্দু, এটাকে নাম দিলাম মনে করো D বিন্দু, এটাকে নাম দিলাম মনে করো E বিন্দু। হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার এটাই হচ্ছে তোমার গ্রাফ, এবং এটা তুমি আনসার করার আগে সুন্দর করে বড় করে আঁকতে হবে। কারণ এবার আমি যখন বলবো কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে যখন বলবো T1 থেকে T2, স্যারে দেখেই বুঝবে এটা T1 T2, কিন্তু তাদের কোয়েশ্চেনে T1 T2 নাই। সো চিত্রটা সর্বপ্রথম আঁকাটা আবশ্যক। আমি আমার স্টুডেন্টদের বলবো অবশ্যই তোমরা চিত্র আঁকবা, তোমাদের প্রতি অর্ডার। আর বাকিদের যদি ইচ্ছা হয় আঁকবা। তো এটা হচ্ছে, তাহলে আমি আমার সুবিধার্থে এটা মুছে ফেলবো, তো ওই কারণে এই জিনিসগুলো উপরে লিখে রাখি। হ্যাঁ, তাহলে আমি নাম দিচ্ছি, আমি হুবহু ওই জিনিসটাই আঁকতেছি এখানে, এখানে ছোটো করে লিখতেছি, না হয় তোমরা বুঝবা না, ওই জন্য আগে এখানে দেখাই দিছি। A B, এটাকে C নাম দিলাম, এটাকে D নাম দিলাম, এটাকে E নাম দিলাম। এখানে প্রেশার দুইটা, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। এখানে ভলিউম দুইটা, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। আর এখানে টেম্পারেচার T3, এটা হচ্ছে এটা T1 না, হ্যাঁ T1, আর এটা হচ্ছে T2। ওকে, তাহলে এতটুকু আমাদের জানা ইনশাল্লাহ হয়ে গেছে। এবার আসো ফটাফট আমরা ম্যাথ করে ফেলবো। ম্যাথ করতে গেলে তোমাকে যে সূত্রগুলো জানতে হবে সেই সূত্রগুলো আমি আগে তোমাদেরকে বলে দিই। তো ম্যাথ করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটাকে আমরা বলি হচ্ছে DQ সমান হচ্ছে DU প্লাস DW। তোমরা অনেকে হোপফুলি জানো যে DQ হচ্ছে আমাদের তাপ, আর ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, DW হচ্ছে কৃত কাজ। তো এগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আচ্ছা, তোমার কি মনে হয় এখান থেকে তুমি এখানে যাবা, এটা কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃত কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তি? না, একটা লিমিটেড ভার্সন। এটা দ্বারা বুঝে যে শূন্যের কাছাকাছি। সো শূন্যের কাছাকাছি জিনিস, যেমন ফর এক্সাম্পল এই DQ দ্বারা বুঝে শূন্যের কাছাকাছি। পুরোটা বের করতে হলে কী করতে হবে, পুরোটা বের করতে হলে DQকে ইন্টিগ্রেশন করতে হবে। একইভাবে DU দ্বারা বুঝে শূন্যের কাছাকাছি, পুরোটা বের করতে হলে কী করতে হবে, DUকে ইন্টিগ্রেশন করলে পুরো ইন্টারনাল এনার্জিটা পেয়ে যাব। তারপর হচ্ছে DW হচ্ছে ওয়ার্ক ডান, এটাকে ইন্টিগ্রেশন করলে আমার পুরো টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে যাব। এখন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। Q = U + W। এর মানে
তুমি যখন লিখতেছো ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপ সমান অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃতকাজ, তো তুমি যখন একটা পথের জন্য লিখবা এ থেকে বি, তখন নিশ্চয়ই এটা এরকম হবে এ থেকে বিতে কিউ সমান এ থেকে বিতে ইউ প্লাস এ থেকে বিতে ডব্লিউ, জাস্ট লাইক দ্যাট না? এরকম না? জি ভাইয়া। এবার আসেন আমাকে কি বলা হয়েছে। তো এখানে আমি বুঝলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কোন জিনিসটার মিনিং কি। এবার আসেন ভাইয়া, আপনি যদি কৃতকাজ করতে যান তাহলে কৃতকাজ যদি করতে যান আপনাকে যে কাজটা করতে হবে, কৃতকাজের ফর্মুলা আছে। কৃতকাজের ফর্মুলা কি? ডিডব্লিউ সমান হচ্ছে ফি ডিভি। ডিডব্লিউ সমান হচ্ছে ফি ডিভি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, টোটাল কৃতকাজ যদি পাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল ভাই, টোটাল কৃতকাজ পাইতে হলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করা মানে কি? ফি ডিভি কে ইন্টিগ্রেশন করা। তো ফি ডিভি কে ইন্টিগ্রেশন করা মানে কি? প্রেশারটা কনস্ট্যান্ট বাইরে রেখে ডিভি কে ইন্টিগ্রেশন করা। এরপর ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে তোমরা জানো বি, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স। আর লিমিট থাকলে মনে করে এখানে লিমিট আছে এ বি, তখন এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়, আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে, এরপর আমাদের আপার মাইনাস লোয়ার। এখানেও সেম, আমাদের মনে করে এখানে লিমিট কার লিমিট? ভলিউমের লিমিট। মনে করে এটা ভলিউম হচ্ছে 1, এটা ভলিউম 2, তাহলে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিতে পারবো V2 V1, এখান থেকে বলা যায় পি ইন্টু V2 মাইনাস V1। এর মানে এখান থেকে তুমি আরো একটা জিনিস বলতে পারো, কৃতকাজ ডব্লিউ হচ্ছে পি ইন্টু V2 মাইনাস V1। আমরা অনেকে মুখস্থ করি কৃতকাজ সমান প্রেশার ইন্টু ভলিউমের পার্থক্য, কিন্তু পরীক্ষায় যেই আমরা ভুল করে ফেলি। পার্থক্য তো আমি দুইভাবে বের করতে পারি, আগেরটা মাইনাস পরেরটা, পরেরটা মাইনাস আগেরটা। এটা আসলে কোনটা? এইদিকে তুমি তাকাইলে বুঝবা, প্রেশার ইন্টু V2 মাইনাস V1। এই ইন্টিগ্রেশন দ্বারা বোঝাচ্ছে B1 থেকে শুরু করে B2 পর্যন্ত। এর মানে শুরুতে B1 শেষে B2, তাহলে কার থেকে কাকে বিয়োগ করছি? শেষেরটা থেকে প্রথমটাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন ইন্টিগ্রেশনের মাধ্যমে। এবার আসো এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এই জিনিসটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এই জিনিসটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, আসলে তুমি যদি একটা পিভি ডায়াগ্রাম নাও, মানে এইদিকে প্রেশার এদিকে ভলিউম, তাহলে এটা যদি একটা গ্রাফ হয়, এই গ্রাফের তুমি এখান থেকে স্টার্ট করবা, এই যেখান থেকে স্টার্ট করলে তাকে নাম দিলে B1, যেখানে শেষ করবা এটাকে নাম দিলে V2। এই B1 থেকে V2, এই যে এই গ্রাফটার এই অংশটা, এই যে এখান থেকে শুরু করে এতটুকু অংশ কতটা কাজ করে, কৃতকাজ। এই কৃতকাজ মানে হচ্ছে তার নিচের দিকের অংশটা, এটাকে আমরা বলি নির্দেশক চিত্র। যারা বেসিক ক্লাস করছো জানো, এই যে এই অংশটা। এখন একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা যদি আমি চিন্তা করে দেখি, এই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করব। এখন এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করা যায় না ডিরেক্টলি, ওই কারণে আমাকে ইন্টিগ্রেশনের পন্থা অবলম্বন করতে হয়। এর মানে এই প্রসেসে করার পর আমি এই অ্যান্সারটা পেয়ে গেছি। এখন যদি তুমি ভাইয়ারা একটু তাকাই দেখো তো, তোমার পরীক্ষায় এটা নাই, তোমার পরীক্ষায় আছে এটা, এই তোমার কি মনে হয় তোমার কি আর ইন্টিগ্রেশন করার দরকার আছে? না ভাইয়া। এই ইন্টিগ্রেশন করে তুমি কি বের করছো? ক্ষেত্রফলটা বের করছো। তো এটা করে কি বের করবা? ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল তো এটা বুঝেই যাচ্ছে এটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তাইলে কি আমার ইন্টিগ্রেশন করার দরকার আছে? না। এই সকল ক্ষেত্রে আমি কি করব? সরাসরি করে দিব। তাহলে এটা আমি সরাসরি বের করে ফেলতে পারি। একইভাবে ভাইয়া আমার রেখাটা এরকম নেই, আমার রেখাটা এরকম বাঁকা আছে, সমস্যা নেই। তো এই বাঁকা অংশের নিচে এই যে এটার জন্য কৃতকাজ মানে হচ্ছে এটার নিচে পুরোটা অংশ। এই পুরোটা অংশ বললে এবার বর্তমানে এটাকে এটা ট্রাপিজিয়াম না, তাহলে সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে আমার কৃতকাজ বের হয়ে যাচ্ছে না, আমার কি আর ইন্টিগ্রেশন করা লাগবে? না। সো বেশি আমরা ভিতরে যাব না, মাথায় রাখবো কৃতকাজ আমরা বের করব। কৃতকাজ বের করার সময় মাথায় রাখবো, যদি আমার ক্ষেত্রফলটাই আমার কৃতকাজ গ্রাফ থেকে যখন বের করব, যদি আমার এখানে ওই ক্ষেত্রফলটা বের করার কোনো ওয়ে না থাকে, তখন আমি ইন্টিগ্রেশন করব। আর যদি ক্ষেত্রফল সরাসরি বের করা যায়, সরাসরি করে আমরা আনসার বলে দিব। ওকে, নেক্সট, সামনের দিকে আগাই। তাহলে কৃতকাজ নিয়ে ইনশাল্লাহ আমাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। এবার আসি আরও দুটো জিনিস থাকবে। যেহেতু তুমি এখানে কৃতকাজ গেল, এখানে তো ডিকিউ আসবে। ডিকিউটা কি? আমাদের তাপ, আমাদের এই যে গৃহীত বা বর্জিত তাপ। তাহলে আমরা জানি ডিকিউর একটা ফর্মুলা আছে, মনে রাখবা। ডিকিউ সমান হচ্ছে NCP DT, আবার ডিকিউ সমান হচ্ছে NCV DT। তোমরা যারা ক্লাস করছো তোমরা খুব ভালো করে জানো, N মানে হচ্ছে মৌল সংখ্যা, এই সিপি মানে হচ্ছে স্থির চাপে, এর মানে প্রেশার কনস্ট্যান্ট, স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক। আর সিবি মানে হচ্ছে স্থির আয়তনে, এর মানে ভলিউম কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক। আর ডিটি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, ডিটি মানে তাপমাত্রার পার্থক্য। এখন একটু ভালো করে খেয়াল করো, তুমি এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারবা, এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারবা ডিকিউ বের করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন সূত্রটা ইউজ করব? যদি তোমার
প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি এই সূত্র ইউজ করবা, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে এটা ইউজ করবা। এটা ফিক্সড যে তোমার যেহেতু প্রেশারের ফর্মুলা আছে ভলিউমেরও ফর্মুলা আছে, যেহেতু দুইটাই আছে এক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা, এক্ষেত্রে তুমি প্রেশার কনস্ট্যান্ট থাকলে প্রেশারেরটা, ভলিউম কনস্ট্যান্ট থাকলে তুমি ভলিউমেরটা ইউজ করবা। প্রেশার কনস্ট্যান্ট থাকলে প্রেশারেরটা, ভলিউম কনস্ট্যান্ট থাকলে তুমি ভলিউমেরটা বের করবা। এবার তুমি আমারে বলতে পারো ভাই আচ্ছা মনে করেন আমার প্রেশার এবং ভলিউম কোনোটাই কনস্ট্যান্ট না, তখন আমি কি করব? তখন আমি তোমার যে জিনিসটা বলবো, প্রেশার এবং ভলিউম কোনোটাই যদি কনস্ট্যান্ট না হয় এটা সরাসরি বের করা যায় না আসলে। তখন আমাকে কি করতে হয়? তো আমরা তো জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এবার তুমি চিন্তা করো ডিডব্লিউ তো ইজিলি বের করা যায়, ডিইউও বের করা যায়, এই দুটো যদি বের করতে পারি এটা তো বের হয়ে গেছে। সো আমি বলে রাখি যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে এটা করব, ভলিউম কনস্ট্যান্ট থাকলে এটা, যদি একটাও কনস্ট্যান্ট না থাকে তখন আমি ইউ আর বি বের করে সেখান থেকে কিউ বের করব। ওকে, ভালো কথা। এবার আসো ভাইয়া, ভালো কথা, আপনি এটা আমাকে বুঝিয়ে দিলেন, আমি বুঝলাম। এখন হচ্ছে আপনি যে বললেন ডিডব্লিউর কথা, ডিডব্লিউ বের করতে হবে, সেটা তো আমি বের করা শিখে গেছি। ডিইউ কীভাবে বের করব? তার আগে আমি একটা কথা বলে রাখি, এই ডিকিউ দ্বারা কি নির্দেশ করে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। তো তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত টোটাল যদি বের করতে হয় তুমি কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করতে পারবা না? তাহলে টোটালটা বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। কাকে ইন্টিগ্রেশন করবা? যে আছে তাকে। যেমন তুমি যদি এখানে প্রথমটাকে ইন্টিগ্রেশন করো, এখান থেকে এন সিপি এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিটি, তাপমাত্রা এটা তাপমাত্রার লিমিট, তাপমাত্রা কত থেকে কত পর্যন্ত বসাই দিলে তুমি ম্যাথ করে ফেলতে পারবা। একইভাবে তুমি যদি করো অভ্যন্তরীণ শক্তির একটা ফর্মুলা আছে, ডিইউ সমান হচ্ছে এন সিবি ডিটি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা। এখন তুমি যদি অভ্যন্তরীণ শক্তির যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তুমি যদি ইউজ করো তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এই সিবিটা মানে হচ্ছে স্থির আয়তনে, মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। কিন্তু কথা হচ্ছে এখানে যেরকম ফিক্সড প্রেশার কনস্ট্যান্ট হইতেই হবে, ভলিউম কনস্ট্যান্ট হইতেই হবে, এখানে সাধারণত ভলিউম কনস্ট্যান্ট ধরেই কিন্তু আমরা এটা প্রমাণ করছি। কিন্তু সামহাউ ভলিউম যদি কনস্ট্যান্ট না থাকে তাও এটা ইউজ করতে পারে। মানে বি কনস্ট্যান্ট, দিস ইজ নট এ ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি। মানে যদি আমার কনস্ট্যান্ট নাও হয় তাও তুমি এটা ইউজ করলে সমস্যা হবে না, তুমি এটা ইউজ করলে সমস্যা হবে না। তাহলে আমাদের চাইলে আমরা ইউজ করতে পারবো, আর না চাইলে ইউজ করবো না। যদি কখনো দেখতেছি আমার ভলিউম কনস্ট্যান্ট না, তাহলে আমার তো এটা না ইউজ করার উপায় নেই, তখন আমি করে ফেলবো। অর্থাৎ এটা ম্যান্ডেটরি না। তুমি বইগুলো যদি ভালোভাবে রিডিং পড়ো, স্পষ্ট লেখা থাকে ওইখানে বইগুলোতে যে তোমার এটা এই যে কি বলে আয়তন যে কনস্ট্যান্ট থাকতে হবে, এটা দিস নট ম্যান্ডেটরি। যেমন আমরা ইন্টারমিডিয়েট লাইফে সবচেয়ে বেশি দুইটা বই তোমরা পড়ো, একটা হচ্ছে ইসাক স্যারের বই, তপন স্যারের বই, দুইটা বইতে স্পষ্ট করে এটা লেখা আছে। সো তোমরা হয়তো ওইদিকে নজর দাও না, আজকে থেকে দিবে সমস্যা নেই। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। এবার থার্ড আরেকটা কথা, সেটা এটা বললে আমাদের বেসিক শেষ। এবার আমরা হুটহাট ম্যাথ করে ফেলবো। আসো থার্ড কথা যেটা আমি বলবো সেই কথাটা হচ্ছে কোনো চক্রাকারের ক্ষেত্রে, মানে কোনো চক্রাকার আবর্তন ক্ষেত্রে তুমি কোনো একটা জায়গায় এখান থেকে এখানে গেলা, অভ্যন্তরীণ শক্তির একটা পরিবর্তন হবে। তুমি এ থেকে বিতে গেলা, বি থেকে সিতে গেলা, তুমি এ থেকে বিতে যাওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউএভি। তুমি বি থেকে সিতে যাওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউবিসি। তুমি সি থেকে এতে যাওয়ার কারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউসিএ। দেখো এ থেকে যাত্রা আরম্ভ করে আমি আবার এতে রিটার্ন করলাম, দ্যাট মিনস দিস ইজ এ চক্রাকার। অর্থাৎ এটা হচ্ছে একটা চক্রাকার বিন্যাস, মানে হচ্ছে আমি যে জায়গা থেকে যাত্রা আরম্ভ করলাম সেখানে আবার রিটার্ন করলাম। কোনো একটা গ্রাফ যদি এরকম আমাদের ক্লোজড গ্রাফ হয়, ক্লোজড মানে যেখান থেকে আমি স্টার্ট করলাম অ্যাগেইন আমি সেখানে রিটার্ন করলাম, দেন তোমাকে মাথায় রাখতে হবে এই টোটাল অংশের জন্য অভ্যন্তরীণ শক্তির মান হচ্ছে 0। মানে টোটাল অভ্যন্তরীণ শক্তির সমষ্টি কত? 0। অর্থাৎ তুমি যদি যেখান থেকে যাত্রা আরম্ভ করলা সেখানে যদি আবার রিটার্ন করো অভ্যন্তরীণ শক্তির কোনো সমস্যা হবে না। তাহলে আমি মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি দেখো এ থেকে বিতে গেলে কিন্তু 100% কনফার্ম হবে, আবার বি থেকে সিতে গেলে তাও হবে, সি থেকে এতে গেলে তাও হবে। এখন তুমি বলতে পারবে কেন হবে না? কারণ অভ্যন্তরীণ ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমরা তো জানি অভ্যন্তরীণ ডিইউ ইকুয়ালস টু এন সিবি ডিটি। তো এখান থেকে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আমাদের মেয়ারের প্রকল্প নামে একটা প্রকল্প আছে, মেয়ারের প্রকল্প। এই মেয়ারের প্রকল্প আমাকে বলে কোনো একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কারো উপর নির্ভর করে না। অন্য কেউ চেঞ্জ হইলো কি হইলো না এতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি এই সূত্র ইউজ করতে পারবা এবং সেক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ অন্য কেউ পরিবর্তন হোক না হোক
তার উপর অভ্যন্তরীণ শক্তির কোনো ইফেক্ট নাই, ওই কারণে বলছি আয়তন চেঞ্জ হয়েছে কি হয় নাই, প্রেশার চেঞ্জ হয়েছে কি হয় নাই, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আর এদিকে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এখন তুমি যেখান থেকে স্টার্ট করলা ফাইনালে যদি আবার সেখানে রিটার্ন করো, লিটারেলি কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। যে জায়গা থেকে যাত্রা আরম্ভ করলাম আমি যদি টোটাল চিন্তা করি সেই জায়গায় আবার আসলাম, তাপমাত্রার পরিবর্তন হয় নাই। আর তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয় তো আমাদের অভ্যন্তরীণ শক্তিও শূন্য। তাইলে এ থেকে বিতে গেলাম সেম না, তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি আবার আগে যে রিটার্ন করলে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এখান থেকে তুমি অভ্যন্তরীণ শক্তি কয়টা পাচ্ছ? 3টা। এই যে ইউ এ বি, ইউ বি সি, ইউ সি এ, এই 3টাকে যোগ করলে সমষ্টি 100% কনফার্ম শূন্য হবে। এবার বলতে পারো ভাই এটার বেনিফিট কি? সিম্পল বেনিফিট, এই 3টার মধ্যে মনে করো তুমি 2টা বের করতে পারতেছো, পরীক্ষায় আরেকটা বের করতে পারতেছো না, স্বাভাবিক হিসাব নিকাশ। তুমি মনে করো এটা বের করতে পারো না, এই 2টা বের করতে পারো, তো এই 2টার মান বসিয়ে দিলে তো এটা বের হয়ে যাচ্ছে, ঠিক কি না? ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ইনশাল্লাহ তোমরা আশা করি সবাই পারবা। এবার আসো, তোমাদেরকে আমি কিন্তু ডিটেলস ব্যাখ্যা করতেছি না, সংক্ষিপ্তভাবে মানে মেন কথাগুলো বলে যাচ্ছি, কারণ তোমরা অ্যাসাইনমেন্ট সলভ করে দিচ্ছি, ভালো কথা, কিছু তো শিখতে হবে নাকি? হ্যাঁ, কিছু শিখি। আসো এবার আমরা আমাদের আসল সলভে চলে যাই। তো তোমরা কিন্তু আমি বলে দিই, আমি কিন্তু প্রথমে চিত্র আঁকবো আমরা, এরপর আমরা ক নং প্রশ্ন উত্তর, খ নং প্রশ্ন উত্তর এবার সলভ করব। আর আমি এখানে কিন্তু কথাগুলো বলবো না, কথাগুলো তুমি তোমার মতো করে সাজায় লিখবা। এখন আমি যদি সাজাই দিই দেখা যাবে সবার লেখা সেম হয়ে গেছে, না, আমি কনসেপ্টটা বলবো, সাজাবা তুমি তোমার মতো করে। আসো আমি প্রথমে সলিউশন করি। প্রথমে সলিউশন হচ্ছে ক নাম্বারের সলিউশন। ক নাম্বারের সলিউশন যদি বলি, এখানে বলা হলো T1 থেকে T2 অংশে কাজ কত। T1 T2 অলরেডি তুমি বুঝে গেছো কোনটা। টি অংশ থেকে T2তে কাজ মানে হচ্ছে এ থেকে বিতে যেতে কাজ, ঠিক কি না? ওকে, এবার আমরা এখানে যে কাজটা করব, তাহলে এই ডব্লিউ এ বি তোমাকে বের করতে বলছে। এ বি কোথেকে পাইছি? আমি ধরেই নিছি এটা এ, এটা বি। তাহলে ডব্লিউ এ বি মানে এ থেকে বিতে যাইতে তোমার কৃত কাজ। এখন এ থেকে বিতে যাবো যে কৃত কাজ, এটা হচ্ছে একটা কোন প্রক্রিয়া দেখো তো। যেহেতু এখানে এটা এরকম না গ্রাফটা, এর মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, এদিকে আয়তন, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সম আয়তনীয় প্রক্রিয়া। এটা হচ্ছে একটা সম আয়তনীয় প্রক্রিয়া। আর সম আয়তনীয় প্রক্রিয়া, যেহেতু এটা সম আয়তনীয় প্রক্রিয়া, এখানে আয়তন কি হয়ে যাবে? আয়তনের পার্থক্য হবে না, আয়তনে কোনো পরিবর্তন হবে না। আর আমরা একটু আগেই পড়ছিলাম যে ডিডব্লিউ সমান হচ্ছে ফি ডিভি। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ডব্লিউ সমান কি বলতে পারবো? প্রথম কথা হচ্ছে আমরা চাইলে এভাবে লিখে দিতে পারবো যে ডব্লিউ সমান হচ্ছে ফি ইন্টু ডেল্টা বি, ফি ইন্টু ডেল্টা বি, মানে আয়তনের পার্থক্য শূন্য। কেন শূন্য? সম আয়তনীয় প্রক্রিয়া, তাহলে আনসার হচ্ছে 0 জুল। আবার কেউ যদি চাও যে না ভাই আমি একটু স্মার্ট, সো আমি একটু ইন্টিগ্রেশন করতে পছন্দ করি, সেক্ষেত্রে তুমি বলতে পারো ভাই ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ফি ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ফি ইন্টিগ্রেশন অফ ডিভি। এখন তুমি কোথায় কোথায় ইন্টিগ্রেশন করবা? শুরু থেকে শেষ। তাহলে তুমি কোত্থেকে শুরু করছো? তাহলে এখানে এটা কার ইন্টিগ্রেশন? ভলিউমের ইন্টিগ্রেশন। তাহলে শুরুতে যেখানে ছিলা তার ভলিউম, শুরুতে ছিল এ বিন্দুতে, এ বিন্দুর ভলিউম কত? B1। শেষে যেখানে ছিল তার ভলিউম, শেষে কোথায় আসো? বি বিন্দুতে, বি বিন্দুর ভলিউম কত? তাও B1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইন্টু, এই যে ইন্টিগ্রেশন করলে বি আসবে, থার্ড ব্র্যাকেট আপার ভলিউম 1 লোয়ার ভলিউম 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইন্টু B1 মাইনাস B1 ইকুয়ালস টু ফি ইন্টু 0। অ্যাকচুয়ালি আওয়ার আনসার ইজ 0 জুল। তোমরা অনেকে যে ভুলটা করবা, আনসার এত জুল এটা লিখতে ভুল করবা, জুলটা লিখতে হবে কিন্তু আনসারটা, হ্যাঁ, আর আলাদা করে উত্তর লিখতে হবে, উত্তর 0 জুল। তাহলে তোমাকে বলছে T1 থেকে T2 অংশে কাজ কত? T1 থেকে T2 অংশে কোনো কৃত কাজ নাই, কাজ হচ্ছে 0। আর দেখেই বলা যায় এটা হচ্ছে একটা সম আয়তনীয় প্রক্রিয়া। এবার আসি ভাইয়া, আমার T1 থেকে T2 শেষ, মানে হচ্ছে আমার ক নাম্বার শেষ। এবার আসবো আমরা খ নাম্বার সলিউশন। আমরা ক নাম্বারের সলিউশনটা মুখস্থ রাখবো যে এটা 0 জুল। এবার হচ্ছে আমরা খ নাম্বারে আসবো। খ নাম্বারে তোমাকে বলছে তাপমাত্রার T1 থেকে T2তে উন্নতির ফলে, আমি T1 থেকে T2তে যাওয়ার ফলে গৃহীত তাপ কত? রিপিট এগেইন, গৃহীত তাপ কত? এবং এই প্রক্রিয়া গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তোমাকে দুইটা কথা বলছে, একটা হচ্ছে গৃহীত তাপ কত, দিস ইজ আওয়ার খ নাম্বার কোয়েশ্চেন। গৃহীত তাপ কত, দ্যাট মিনস কিউ ইকুয়ালস টু হোয়াট,
কিউ কোন কিউ আমি সুবিধার জন্য বলে দিই দিস ইজ কিউ এবি ইকুয়ালস টু হোয়াট, কারণ 1 থেকে 2 তে যাচ্ছে। এবং আরেকটা বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউ এবি সমান হোয়াট, আর আমি জানি ডব্লিউ এবি সমান অ্যাকচুয়ালি 0। এবার তুমি দেখো তিনটার মধ্যে রিলেশন করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি কিউ এবি সমান, আমরা জানি হচ্ছে ডি কিউ সমান হচ্ছে ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ এবি সমান হচ্ছে ইউ এবি প্লাস ডব্লিউ এবি। অ্যাকচুয়ালি ডব্লিউ এবির মান 0, যেহেতু আমার ডব্লিউ এবি এটা লিটারালি 0 হয়ে যাচ্ছে, এটা দিস ইজ নট ম্যান্ডেটরি। সো আমি এখান থেকে বলতে পারবো সুতরাং কিউ এবি ইকুয়ালস টু হচ্ছে ইউ এবি। যেহেতু এটা একটা সময়ায়তনীয় প্রক্রিয়া, এখানে গৃহীত তাপ বা আমাদের যে পরিমাণ তাপ সেখানে দেওয়া হবে সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, যেহেতু সময়ায়তনীয় প্রক্রিয়া। এখন একটু খেয়াল করে দেখো, তুমি দেখো কি বের করবা, এটা যদি বের করো এটা বের করা হয়ে যায়, এটা যদি বের করো এটা বের করা হয়ে যায়। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো, তুমি কোন দিকে তাকাবা, তুমি তাকাবা হচ্ছে এ থেকে বি। প্রথম কথা, এ থেকে বি এটা কোন প্রক্রিয়া, এটা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। সম আয়তনীয় এর মানে আয়তন কনস্ট্যান্ট, আয়তন স্থির, আয়তন স্থির, আয়তন স্থির। আমি আবারও বলতেছি আয়তন স্থির, আয়তন স্থির, এ থেকে বি আয়তন স্থির, আয়তন স্থির, আয়তন স্থির। এবার একটু ভালো করে খেয়াল করো, আয়তন যেহেতু স্থির, এবার আমরা জানি কিউও বের করা যায়, ইউও বের করা যায়, যে কোনো একটা বের করলেই হবে। এখন কিউ এর ক্ষেত্রে আমরা দুইটা জানি, আয়তন স্থির থাকলে একটা, প্রেশার স্থির থাকলে একটা, আর হচ্ছে আমাদের ইউ এর ক্ষেত্রে একটাই জানি, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি কিউ এরটা বের করি, তুমি ইউ এরটা বের করলেও সেম আনসার পাবা। তো কি যদিও সেম আসলে, তো যেহেতু আয়তন স্থির রেখে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা জানি ডি কিউ সমান এন সিপি ডিটি। ওকে ওকে, তুমি কি বের করবা, কিউ এবি বের করবা না, কিউ এবি মানে টোটাল কিউ। তাহলে কিউ এবি সমান আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ এন সিপি ডিটি। এর মানে এনসিপিটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিটি। কার ইন্টিগ্রেশন করতেছি, টি এর ইন্টিগ্রেশন, লিমিটটা কার, টি এর। কোত্থেকে কোথায়, তাপমাত্রা কত থেকে কত হয়েছে, আমি এ থেকে বিতে গেলাম, তাপমাত্রা শুরুতে ছিল T1 শেষে T2, তাহলে তাপমাত্রা T1 থেকে শুরু করে T2। এবার তাহলে আমরা এখান থেকে বলতে পারি এনসিপি, এখানে টি আসলো আর এদিকে হচ্ছে T2, এদিকে হচ্ছে T1, তাহলে এনসিপি এই টি এর জায়গায় T2 বসাবো মাইনাস টি এর জায়গায় T1 বসাবো, T1। সো দ্যাটস ইট কিউ এবি। এখন অনেকে বলতে পারবো এভাবে রেখে দিব, অবভিয়াসলি আমরা এভাবে রেখে দিব, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। এখন তুমি সবচেয়ে বড় ধরা খাবা এই জায়গায়, ভাইয়া আমি যে T1 T2 লিখছি, T1 T2 লিখছি, এগুলার পরিচয় ওই চিত্র যে আঁকছিলাম সেখানে দিয়ে দিব আগে ভাগে, সুন্দর করে সাজাইয়া প্রথম পৃষ্ঠায় সবার পরিচয় দিয়ে দিব, কোন জায়গায় প্রেশার P1 P2 B1 B2 T1 T2 T3 এবি পদ বিসি পদ সব দিয়ে দিব, সুন্দর করে সাজা লিখবো। তারপর তুমি যা লেখো তাই কারেক্ট, যা লেখো তাই কারেক্ট। এবার আসো, এটা হচ্ছে আমার আনসার। অ্যাকচুয়ালি দেখো নর্মালি ম্যাথ করার সময় কিন্তু এগুলো দেওয়া থাকে, তো আমার যেহেতু দেওয়া নেই আমি আনসার বসাবো না, এভাবে রেখে দেবো। দেওয়া থাকলে এখান থেকে একটা আনসার বের করা সম্ভব আসলে, কিন্তু এখানে আমার কিছু দেওয়া নেই, আমরা এভাবেই রেখে দেব। তো কিউ না বের করছো, গৃহীত তাপ বের করছো, তো তুমি কি অভ্যন্তরীণ শক্তি বের করবে না, দরকার নাই তো, তাহলে তুমি লিখে দিবা আমরা জানি এটা। সুতরাং ইউ এবি যদি করি সেটাও সেম, এনসিপি T2 মাইনাস T1, এক্স্যাক্টলি সেম এস প্রিভিয়াস। ওকে, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনও শেষ। এবার হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন। অনেকের জন্য এই কোয়েশ্চেনটা নাকি খুবই মারাত্মক লেভেলের, তারা এটা নাকি সলভ করতে পারতেছে না। আসো আমরা সলভ করে দেখাই। এই কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের স্টুডেন্টদের প্রথম ভুল, আমি একবারে যেদিন কোয়েশ্চেন দিই আমি ওই দিন সলভ দিই না, তোমরা জানো, 2-1 দিন পরে দিই, কারণ তোমাদের ভুলগুলো আমি অবজার্ভ করি যাতে করে ক্লাস নেওয়ার সময় বলা যায়। তো তোমাদের ভুলগুলো অবজার্ভ করে আমি যেটা দেখছি, অনেকেই টেনশনে আছে। এই যে এখানে বলা হয়েছে T2 থেকে T3 মানে হচ্ছে এই পদটা, এই T2 থেকে T3 এই পদটা, ভাইয়া এই পদটা কি সমষ্ণটা কি রুদ্রতাপীয়? এই তোমাকে কোথাও এখানে সমষ্ণর কথা বলছে বা রুদ্রতাপীয় কথা বলছে, বলে নাই। তোমাকে এখানে বলছে সুপরিবাহী। অনেকে বলতেছে যেহেতু সুপরিবাহী তাহলে তো সমষ্ণের কনসেপ্ট, কিন্তু আবার তাপমাত্রা পরিবর্তন, আমাদের এই পরিবর্তন হয় সেই পরিবর্তন হয়, তাহলে তো মিলে না। মানে তারা পুরোটা কনফিউজড হয়ে গেছে। অনেকে এটা রুদ্রতাপীয় ধরে সলভ করেছে, 100% ভুল। আবারও বলতেছে 100% ভুল যে এটাতে কোনো ভুল নেই। তাহলে আসো, সেটা হচ্ছে কি, দেখো গ্রাফ দিয়ে দিলে তো ইজি,
তোমার এরকম গ্রাফ দিয়ে দিয়েছে 100% কনফার্ম এটা সম আয়তনীয়, যেহেতু এদিকে আয়তন আছে, এরকম গ্রাফ দিয়েছে 100% কনফার্ম এটা সমচাপীয়। আর তুমি রুদ্ধতাপীয় সমষ্টির ক্ষেত্রে কী পড়ছো? এরকম থাকলে সমষ্ণ, এই যে এরকম বয়েল, আর এরকম থাকলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, মানে একটু খাড়া, তাও তো একটু বাঁকা। সো তোমার এখানে যেটা স্ট্রেট লাইন, তুমি কিভাবে চিন্তা করে এটা সমষ্ণ বা রুদ্ধতাপীয়? কমন সেন্সে লাগে না, লাগাতে উচিত। তাহলে এটা সমষ্ণ রুদ্ধতাপীয় কোনোটাই হওয়া পসিবল না, কারণ সমষ্ণ রুদ্ধতাপীয় হলে তো আমার স্ট্রেট লাইন হইতো না। আর যদি স্ট্রেট লাইনই হইতো, তুমি দেখো তো সমষ্ণ প্রক্রিয়া কী তো কাজ, আমরা রেগুলার ক্লাসে করাইছি না ইন্টিগ্রেশন দিয়ে, কেন এত ইন্টিগ্রেশন দিয়ে বের করছি? আমার যদি এটা এরকম সোজা হইতো আমি তো ট্রাপিজিয়াম দিয়ে করে ফেলতাম, কিন্তু সমষ্ণটা এরকম সোজা না, এরকম বাঁকা, যেটা আদর্শ গ্যাস থেকে পাওয়া যায়। ওই কারণে আমাকে ইন্টিগ্রেশন দিয়ে পুরো পিভি ইকুয়ালস টু এনআরটি সহ এনে সলভ করতে হয়েছে, করতে হয় নাই, হয়েছে। সো অ্যাকচুয়ালি এটা সমষ্ণ রুদ্ধতাপীয় কোনোটাই হবে না। এখন প্রশ্ন হচ্ছে কি? কিচ্ছু না, কিচ্ছু না। আমি যদি জিজ্ঞেস করি এটা কি, কিচ্ছু না, এটা ফাংশন, দিস ইজ অলসো এ ফাংশন। এই ফাংশনের জন্য যা বের করতে বলো তুমি তা বের করবা, তোমার আর এত কিছু টেনশন করার দরকার নাই। আচ্ছা, এটার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি দেখো এই গ্রাফ থেকে ডিরেক্টলি, এটা একটা ট্রাপিজিয়াম, এখান থেকে কিন্তু তুমি কৃতকাজ বের করতে পারো। কেন? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা মানে কৃতকাজ বের করা হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এবার আসো, আমি তোমাদেরকে প্রথমত একটা কথা বলে রাখি, তোমরা অনেকে হয়তো এটা জানো না, সেটা হচ্ছে এরকম, মনে করো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, স্ট্রেট লাইন, ইট শুড বি স্ট্রেট লাইন। যদি স্ট্রেট লাইন এরকম দেওয়া থাকে যেখানে প্রেশারও কনস্ট্যান্ট না, ভলিউমও কনস্ট্যান্ট না, বাট দিস ইজ স্ট্রেট লাইন, তখন তুমি মাথায় রাখবা এখানে মনে করো প্রেশার হচ্ছে P1, এখানে মনে করো প্রেশার হচ্ছে P2, এখানে মনে করো ভলিউম হচ্ছে V1, এখানে মনে করো ভলিউম হচ্ছে V2। আমরা DW সমান আমরা জানি PdB। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের ডিবি মানে তো আমরা বুঝলাম, পি ইন্টু ডিবি মানে হচ্ছে ভলিউমের পার্থক্য, শেষ ভলিউম মাইনাস আদি ভলিউম। তাহলে ভাই প্রেশারটা কি? আমরা তো প্রেশার কনস্ট্যান্ট থাকলে করি, তাহলে প্রেশার তো এখানে কনস্ট্যান্ট না, তখন কী করবো? মনে রাখবা, যদি স্ট্রেট লাইন থাকে, আই রিপিট অ্যাগেইন, যদি স্ট্রেট লাইন থাকে তখন শুরুর প্রেশার শেষের প্রেশার এই দুইটা অ্যাভারেজ করে দিব। কি করে দিব? অ্যাভারেজ করে দিব। এভারেজ করে যেটা পাবো সেটাকে আমরা পি ধরে নিব। দ্যাট মিনস P1 প্লাস P2 ডিভাইড বাই 2 ইন্টু V2 মাইনাস V1। এটা হচ্ছে রুলস। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন, কীভাবে? সোজা নিয়ম ভাইয়া, তুমি যদি এই ক্ষেত্রফলটা বের করো তাইলে তো কাজ শেষ, এটাই তো কৃত কাজ। এটাকে আমরা বলি নির্দেশক চিত্র, নির্দেশক চিত্রের নিচের দিকের ক্ষেত্রফলটাই তো কৃত কাজ। ওকে, তাহলে এই কৃত কাজে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো না। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। এখানে একটা সমান্তরাল বাহু হচ্ছে এটা, আরেকটা সমান্তরাল বাহু এটা। এই সমান্তরাল বাহু নির্দেশ করে প্রেশার P1, এই সমান্তরাল বাহু নির্দেশ করে প্রেশার P2, এর মানে P1 প্লাস P2 ইন্টু, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। এই তাদের লম্ব দূরত্ব মানে হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা কত? এখানে এই পুরোটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V1, তাহলে এটাকে বলতে পারি V2 মাইনাস V1। তাহলে এই যে V2 মাইনাস V1, দেখো তো এখানে V2 মাইনাস V1 এটার মতো, আর এইদিকে হাফ ইন্টু P1 প্লাস P2 এটার মতো না? অর্থাৎ তুমি মুখস্থ করতে পারো অথবা ট্রাপিজিয়াম রুলস দিয়ে এক্স্যাক্টলি তুমি বেরও করতে পারো। এখানেও সেম না? এই জায়গায় প্রেশার হচ্ছে P2, এই জায়গায় প্রেশার হচ্ছে P1, এই জায়গায় ভলিউম হচ্ছে V1, এই জায়গায় ভলিউম হচ্ছে V2। তাহলে আমরা সিম্পল করব হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যোগফল ইন্টু লম্ব দূরত্ব, তোমার তখন আনসার এটাই আসবে। তাহলে আসো, আমাদের প্রথম কথা এখান থেকে কৃত কাজ ইজিলি বের করে ফেলা যায়। আচ্ছা আসি, এটার আমি প্রথমে একটা সহজ সমাধান এখনকারটা দেখাই, এরপর আরেকটা সমাধান দেখাবো যেটা আমরা ইউনিভার্সিটি লেভেলে করি অ্যাকচুয়ালি। তো আসো, আমাদের এখানে গ নম্বরের সমাধান না, গ নম্বরের সমাধান। তো গ নম্বরের সমাধানে যদি যাই, তাপমাত্রা T2 থেকে T3, দেখো এই T2 থেকে T3 মানে হচ্ছে B থেকে C। T2 থেকে T3-তে পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এর মানে গৃহীত তাপ আর অভ্যন্তরীণ শক্তি। তো আমরা বলছিলাম ডিকিউ এর যে দুইটা সূত্র আছে, একটা স্থির চাপে আর একটা স্থির আয়তনে, একটাও এখানে ইউজ করা যাচ্ছে না। কিন্তু অভ্যন্তরীণ শক্তি যেটা, এটা কিন্তু যে কোনো আঙ্গিকে ইউজ করা যায়। আর বাকি আছে কৃত কাজ, যেটা অলরেডি বের হয়ে গেছে। তাহলে আমি যখন কৃত কাজ বের করবো, ডব্লিউ বি থেকে সি,
এই WBC সমান ডিপি সমান, তাহলে আমি বলতে পারি ট্রাপিজিয়াম কোন ট্রাপিজিয়াম নাম কি BCDE BCDE চাইলে আবার বি লিখতে পারো, BCDE বি আবার লেখা যায়, মানে ক্লোজড বোঝানোর জন্য, ব্যাপার না, তুমি এতটুকু রাখলে হবে। সমান কত হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল মানে P1 প্লাস P2 ইন্টু B2 মাইনাস V1 শেষ। আমাদের WBC বের করা হয়ে গেছে। এখন এটা আমাকে বের করতে বলা নাই, কেন বের করলাম? কারণ সিম্পল, এই দুইটার মধ্যে তো DQ আমি বের করতে পারবো না, কিন্তু DU যদি বের করতে পারি তাহলে DU আর DW-কে যোগ করলে DQ বের হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমার টার্গেট হচ্ছে কি DU বের করা। DU যে কোনো জায়গায় খাটে, তাহলে আমরা জানি DU সমান NCB DT। তাহলে আমরা এখান থেকে বলতে পারি UBC সমান ইন্টিগ্রেশন অফ NCB DT সমান হচ্ছে NCB এই DT, এখানে লিমিটটা কত থেকে কত, টেম্পারেচার দেওয়া কত থেকে কত গেছে, আমি বি থেকে সিতে গেছি, মানে টেম্পারেচার আগে ছিল T1 এখন বর্তমান হচ্ছে T3, আগে ছিল T2 এখন T3, T2 থেকে T3, তাহলে আমরা শুরুতে দিব T2 দেন দিব আমরা T3, T2 থেকে T3। এবার একটু খেয়াল করে দেখো, আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো NCB, আমি সরাসরি লিখে দিচ্ছি, এখান থেকে পাবো হচ্ছে T3 মাইনাস T2, মানে আমি লাইন বাড়াচ্ছি না। তাহলে দেখো তুমি UBC পেয়ে গেছো, তোমাকে তারা বলছে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে, কোথায় বি থেকে সিতে, এই যে বি থেকে সিতে অলরেডি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা বের করা হয়ে গেছে। তাহলে দ্যাটস দ্য ফাইনাল আনসার 1। আরও একটা আনসার রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাকে তাপ বের করতে হবে। তো তুমি তো এখানে DU বের করছো, এই যে তুমি U বের করছো, W বের করছো, Q বের করা যাবে না? যাবে। আমরা জানি QBC সমান হচ্ছে আমাদের UBC প্লাস WBC ফ্রম ফার্স্ট রুল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি UBC সমান কত NCB T3 মাইনাস T2 প্লাস NCB এটা প্লাস হচ্ছে ওই যে উপরেরটা হাফ ইন্টু P1 প্লাস P2 ইন্টু B2 মাইনাস V1। কেউ বলতে পারবে এত বড়, এটা রেখে দিব, এর থেকে বড় হলেও রেখে দিব। ইভেন আমরা ইউনিভার্সিটি লেভেলে যে করি, আমাদের থার্মোডাইনামিক্সে তো অনেকগুলো কোর্স করতে হয়, সেখানে আমরা এরকম তোমার আরও এরকম কয়েকটা লাইন আসে, এরকম আনসার আসতো। সো এগুলো কোনো ব্যাপার না, তোমরা ভয় পায় না। এইচএসসি লেভেলে দেখা যায় মান দেওয়া থাকে, ওই কারণে তোমাদের মান দিয়ে করতে সুবিধাজনক মনে হয়। ইউনিভার্সিটি লেভেলে অনেক কিছুই করতে হয়। তো আসো, এখানে যেহেতু মান দেওয়া নেই, তোমার ভয় পাওয়ার দরকার নেই। মান যদি দেওয়া থাকতো ঠিক এখান থেকে আমরা একটা সুন্দর একটা আনসার পেয়ে যেতাম। সো QBC এত, দিস ইজ আওয়ার আনসার। এবার পুরোটাই লিখে দিব, বুঝছি না? ওকে, পুরোটাই লিখে দিব। তাহলে এটা হচ্ছে আমার কি তাপ, তাহলে আমাদের বের করা হয়ে গেছে। এবার অনেকে বলতে পারো ভাই আর কোনো নিয়ম আছে কি না? হ্যাঁ, আরেকটা নিয়ম আছে, হচ্ছে কোনটা? আরেকটা নিয়ম আছে, যে নিয়মে আমরা চাইলে বের করতে পারি যে তোমার এখানে যে অভ্যন্তরীণ শক্তি আমরা বের করছি না, এই অভ্যন্তরীণ শক্তি এটা বের করছি না এভাবে, এটা এভাবে বের না করার পেছানো নিয়ম বের করা যায়। কিভাবে আমি তোমাকে বলি, যদিও খুবই ইজি, তো আমি তোমাকে একটু করে বলি কিভাবে বের করা যায় আরেকটা নিয়মে। সেটা হচ্ছে, আমরা তো বলছি তিনটা অভ্যন্তরীণ শক্তির যোগফল হবে 0। তাহলে অভ্যন্তরীণ শক্তি UAB প্লাস UBC প্লাস UCA ইকুয়ালস টু হচ্ছে 0। তাই একটু খেয়াল করে দেখো, এ থেকে বিতে যে অভ্যন্তরীণ শক্তি UAB, সেটা অলরেডি আমরা বের করে ফেলছি না? UAB যেটা সেটা অলরেডি আমরা বের করে ফেলছি না? যেভাবে বের করে ফেলছি। তাহলে আমরা UAB অলরেডি আমরা জানি। তো UAB যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি সেটা হচ্ছিল আমাদের NCP T2 মাইনাস T1। এবার তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে BC তুমি বের করবা, তাহলে বাকি আছে কি CA। তো CA যদি করতে চাও, আমরা জানি C এর জন্য QCA সমান UCA প্লাস WCA। তো তুমি UCA বের করতে গেলে UCA সমান QCA মাইনাস WCA। এবার দেখো QCA মানে কি? C থেকে A তে যাইতে কি পরিমাণ আমাদের Q, মানে আমাদের তাপের কি পরিমাণ খরচ হয় সেই জিনিসটা। তো আমি যদি সেই জিনিসটা বের করতে যাই, সেই জিনিসটা আমার খুব ইজিলি বের করা যায়। সেটা হচ্ছে কি, ওই আবার আগের মতো, যেহেতু এই যে T3 থেকে এখানে গেলাম, এখানে গেলে এটা কোন ধরনের প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি QCA বের করার সময় MCV dt ইউজ করব। ইন্টিগ্রেশন অফ DT আমি সরাসরি করে ফেলতেছি,
মানে সিপি ইউজ করব কেন? কারণ কিউ এর ফর্মুলার মধ্যে সিপি ইউজ করলেই সমচাপীয়। তাহলে আমরা এখান থেকে কত থেকে কত যাব? T3 থেকে 1 যাব। তাহলে T3 থেকে T1 যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম সিপি, আমি একসাথে লিখে ফেলি T1 মাইনাস T3। এটা হচ্ছে কার মান? কিউসি এর মান। এবার হচ্ছে ডব্লিউসিএ। ডব্লিউসিএ কোত্থেকে পাবো? ডব্লিউসিএ সমান হচ্ছে কত? ডব্লিউসিএ সমান হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল। দেখো তো এখান থেকে এটার জন্য এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল কত? এটা একটা আয়তক্ষেত্র, ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত? B2 মাইনাস B1, উচ্চতা কত? V1। তাহলে আমাদের এটা হচ্ছে V1 ইন্টু V2 মাইনাস V1। তাহলে আমরা বলতে পারি ইউসি এর মান হবে, ইউসি এর মান হবে এখানে যেটা আছে এটা এমসিপি T1 মাইনাস T3 মাইনাস ডব্লিউ, এই যে এই সূত্রে কিউ এর মান বসালাম মাইনাস ডব্লিউ এর মান হচ্ছে V1 ইন্টু V2 মাইনাস V1। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো তোমার কি কি দরকার। তোমার দরকার হচ্ছে ইউসিএ, এই যে এটা। তোমার দরকার হচ্ছে ইউএবি, এটা। দুইটা পেয়ে গেছো না? এবার তুমি এখানে বসালে অন্যটা পেয়ে যাবে না? যেটা আসে অনেক বড় একটা জিনিস আসবে, সেটাই তোমার আনসার। হোপফুলি নো প্রবলেম। অনেকে বলতে পারো ভাইয়া এত বড়তে কি সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। তবে সেকেন্ড নিয়মটা তোমাদের না করাটা বেটার। অ্যাকচুয়ালি এটা আমরা ইউনিভার্সিটি লেভেলে করি। আসলে ইউনিভার্সিটি লেভেলে আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি হচ্ছে আরও জটিল জটিল ম্যাথ করার জন্য। অনেক জটিল জটিল ম্যাথে সরাসরি করা যায় না, তো এটা যেহেতু করা যায় তুমি করতে পারবো। তাও এটা দেখাচ্ছি হচ্ছে বিভিন্ন জায়গায় তোমার কাছে কাজে লাগতে পারে। সো তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে ক্লিয়ার করতে পারো। আর মানুষ মাত্রই ভুল, সো যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলবা, ইনশাল্লাহ আমি শুধরাই দেবো। আশা করি আমি চেষ্টা করছি সম্পূর্ণ ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য। তো সবাইকে এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার জন্য সরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।